আমি মহিষাসুর ব্রহ্মার বলে বলিয়ান আমি অজয়, আমি আমার হাতে সব দেবতারা পরাস্ত হয়ে চারিদিকে ভয়ে পলায়ন করেছে। স্বর্গ মাত্র পাতাল আমার হাতের মতোই। আমি সর্বশক্তিমান, আমি সর্বশক্তিমান। দূরদর্শ দত্তরাজ মহিষাসুরের প্রবল পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। ও সুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় ভারাক্রান্ত হয়ে উঠল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়। তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তাঁরই নির্দেশে অমরবৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহরালাপ নিরত। ব্রহ্মার সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগী পর মহাদেবের সুগৌর মুখ মন্ডল ক্রোধে রক্ত জবার মত রাগা ধারণ করলে। আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন্দ ঝুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নির্ধারিত হলো মহাশঙ্খ। বিষ্ণুর বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হলো। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলো। ওই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের নেই দীপ্যমান কিরণ দিঙ্গমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রাশি একত্র হয়ে এক পরমারূপবতী দিব্যমূর্তি উৎপন্ন হলো। ইনি জগন্মাতৃকা মহামায়া এই আত্মা দেবী শ্রীকমন্ত্রী ঘোষণা করলেন আত্মপরিচয়।
আরে এটা তো কলিযুগ। এই যুগের মহিষাসুরেরা মরে না, বরং এই যুগের মহিষাসুরেরা অজেয় অমর। এই যুগের দুর্গার ধর্মের ত্রিশূল এই অধর্মের পূজারী মহিষাসুরের বক্ষভেদ করে তাকে বধ করতে পারে না, বরং এ যুগের মহিষাসুরের কামনার অস্ত্রে পরিক্ষয়। এই যুগের কলি দুর্গাদের অসহায় নারীত্ব। আপনি আমার হাতটা কেন ধরলেন? ছাড়ুন, ছাড়ুন বলছি, আমার হাতটা ছাড়নি। হাত ছাড়িয়ে নিলেও তুমি আমার কাছ থেকে রেহাই পাবে না। আজ আমি কামনার ফল দিয়ে করবো তোমার যৌবনের পুজো। বুঝতে পেরেছি শয়তান, আমি বেশ বুঝতে পেরেছি। মহিষাসুর মর্দিনীর নাটকের বাহানায় তুই আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেতে চাচ্ছিস, তাই না শয়তান? পারবি না, পারবি না শয়তান, পারবি না। আমার তুই কোনো ক্ষতি করতে পারবি না। হাসছো শয়তান, হাসছো। কি ভেবেছো মিথ্যে নাটকের বাহানায় তুমি আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে? না, তুমি আমার ইজ্জত নিয়ে কিছুতেই ছিনিমিনি খেলতে পারবে না। এই মহিষাসুর ইচ্ছে করলে তোর ইচ্ছে তোর সরটা ফুটো নিয়ে আমি এক্ষুনি ছিনিমিনি খেলবো। তার আগে আরে এই মহিষাসুরের হাতে এই যুগের কলির দুর্গরা কোনদিন রেহাই পায়নি, আর আজও পাবে না। কি বলি শয়তান? এই দেশের জনগণ বোকা হলেও আমার বাবা আমার দাদার হাত থেকে তুই কোনোদিন রেহাই পাবি না শয়তান। আরে যাবি শয়তানি যাবি। আরে একটা কথা শুনে রাখ, তোর দাদা আমার এই কারখানায় সামান্য শ্রমিকের কাজ করে, আমার একটা মাত্র ইশারাতে আমার লোকেরা তোর দাদার দেহটাকে মেশিনের মধ্যে ছুঁড়ে ফেলে দেবে। আর সেটা শুনে তোর বাবা হয়তো হার্ট ফেল করবে, হয়তো পাগল হয়ে যাবে। দোহাই বলছি আমি আপনার প্রতি আপনাদের ভয় দিয়ে বলছি, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না, আপনি আমাকে যেতে দিন। দেখো জগৎবাসী, মহিষাসুরের পদ তলে বসে মুক্তি ভিক্ষা চাই এই যুগের দুর্গা। ওঠো ওঠো দেবী। আরে আমি তো তোমাকে মুক্তি দেবো দেবী, মুক্তি তোমার কাছে চাই। আমার কামনা মুক্তি, আমার বাসনার আমার ভোগ। এত রাতে কোথায় যে খুঁজে আমি মেয়েকে নাটকে ড্রেস রিহার্সেল আছে বলে সে সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরিয়েছে। ওদিকে রিহার্সেল হয়ে গিয়ে দেখলাম যে নাটক তো নাকি অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। তাই তো আমি কোথায় খুঁজি মেয়েটাকে। দুর্গা দুর্গা কে ওখানে পড়ে আছে? এই তো আমার মেয়ে দুর্গা। বল তোর কি হয়েছে মা, তুই বল। এই তো আমার দুর্গার জ্ঞান ফিরেছে। আমি কোথায়? চোখের সামনেটা অন্ধকার মনে হচ্ছে।
একটা শয়তানের লালসায় বাবা আমাকে তোমার এই দরকারে দেহটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে গো বাবা। ওরে মা, দানব দৌড়ে দুর্গা হয়ে তুই একটা অসুরকে ভয় পাচ্ছি, বড় অসুর হয়তো তোর ভয়ে কাঁপবে না মা। এটা সে কলিযুগ বাবা। এদেশে দুর্গাদের হাতে ওই অসুররা দমন হয় না। এদেশে দুর্গাদের হাতে যদি অসুররা দমন হতো তাহলে দিল্লির দমন থেকে এইভাবে দর্শিতা হতে হতো না। তোমার মেয়েও আছে, শয়তানদের কবলে পড়ে দর্শিত হয়ে গেছে গো বাবা। মারে দুনিয়া মা, আর কত অস্ত্র ঝরবে, কত হাহাকারে ভরে উঠবে দেশের আকাশ বাতাস, আর কত মা বলে লজ্জা বলি হলে এদেশের পাপিষ্ট ওষুধের পাপের ষোলকলা পূর্ণ হবে না গো বাবা, হবে না। এদেশের পাপীদের 16 কলা কোনোদিন পূর্ণ হতে পারবে না। আর তোমরা এখনকার যুব সম্প্রদায়ে পুরুষ মানুষরা পারবে না কোনোদিন একটা অসহায় মেয়ের চোখের জলকে মুছিয়ে দিতে গো বাবা, মুছিয়ে দিতে। তবু আমি বিচার চাইবো, বিচার। তোর অপমানের বিচার চাইতে আমি আদালতে যাবো। বল কে সে শয়তান? বলবো বাবা, আমি সব বলবো। যে শয়তানটা আমার ভবিষ্যৎ গড়ার স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, যে আমার স্বপ্ন এই সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে চাইছে, তাকে আমি কিছুতেই ছাড়বো না বাবা। এক্ষুনি থানায় গিয়ে ওই শয়তানটার নামে আমি তৈরি করবো। সাবধান শয়তানি, তোর দাদা আমার ইলিদ কারখানায় কাজ করে। আমার একটা মাত্র ইশারায় আমার লোকেরা তোর দাদাকে মেশিনের উপর ছেড়ে ফেলে দিয়ে একেবারে ছিন্ন ভিন্ন করে দেবে। আর সেই সুখে তোর বুড়ো বাপটা হয়তো হার্ট ফেল করে মরবে, আর তোর মাটা হয়তো পাগল। বল সেই সন্তানকে নামটা কি বল? বেশ, আর তোকে আমি জোর করবো না। তবে একটা কথা তুই মনে রাখিস মা, পাপীরা কখনোই রেহাই পায় না। তাদের পাপকে ধ্বংস করতে যুগে যুগে যেমন যুগাবতারা ধরা ধান্য অবতীর্ণ হয়েছেন, তেমনি এই যুগেও দিনে আসবে। তাই তো আকাশে বাতাসে ধরিতে হবে সেই মহামন্ত্র, যদা যদা ইতিহাস গাড়ি ভবতি ভারতম অপ্রতারং অদর্মস্তৌ তৎক্ষণং সিজম্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে, দেখে জানি
পথ হারিয়ে ফেললাম। হে ভগবান, ও কে আছো বাবু মশাইরা, আমাকে একটু পথ বলে দাও না, আমি গরিব অন্ধ মেয়ে, পথ বলে দাও না, কে আছো বাবু মশাই? মেয়েটাকে ভুল করে খাদে দিকে এগিয়ে যাচ্ছে, আর কয়েকটা এগিয়ে গেলে হয়তো খাদে পড়ে যাবে। না না, মেয়েটাকে যেমন করে বাঁচতে হবে। শুনছেন ম্যাডাম, শুনছেন? যাবেন না, সামনে বিপদ। দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান, আমি আসছি। অন্য মানুষ ভুল করে খাদের দিকে এগিয়ে যাচ্ছেন, তাই আমি একদম চুপ করো। অন্ধ শালা, আমার এত বড় বড় টাকার চোখ থাকতে মনে কিনা অন্ধ শালা, অন্ধ তোমার চোখ তো বুঝ। তার মানে আপনি অন্ধ নন? চিন্তা করে ধরা পড়ে মিথ্যা গল্প বলাচ্ছে। ঠিক বলেছেন ম্যাডাম, ঠিক বলেছেন। আমি অপরাধী হই আর না হই, ঘুষের বিনিময়ে আমি কিন্তু ঠিক পার পেয়ে যাবো। কিন্তু আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো, আজ আপনি আমার সাথে যেটা করলেন, তাতে করে আপনি আপনার বিবেকের কাছে কোনোদিন পার পাবেন তো? ওই সরকারি 20,000 টাকা পাওয়ার মতো আপনার তো এমন কিছু ঘটনা ঘটেনি, তাহলে 1 টাকা দিতে যাবো কেন? ওই 10,000 টাকা বাটপাড়ি করার জন্য যে মিথ্যে নাটকটা যে আপনি আমার সাথে করলেন, তাতে করে আপনি আমাকেই ঠকাননি, আপনি নিজেকে ঠকিয়েছেন, সমগ্র নারী জাতিকে আপনি ঠকিয়েছেন। আপনি নারী জাতির কলঙ্ক। আপনার মতো মেয়েরা সং সেজে মানুষের সুখটুকুই কেড়ে নিতে পারে ম্যাডাম, কিন্তু কখনো প্রকৃত সংসারী হয়ে মানুষকে শিক্ষা দিতে পারে না, কি করতে পারে না। ম্যাডাম ঠিক ঠিক আপনার নারীত্ব। ওই বাবুটাকে ভালো করে সমঝে দিতে যাচ্ছি যে পরিস্থিতির চাপে পড়ে এই ধান্দায় ঝুমরির নাম নেওয়া, এই ঝুমরির দিলটা দান করে না তাই যে কোনো পুরুষকে না একেবারে পাগল করে দিবে। লজ্জা করে না তোমার? লজ্জা করে না নিজের বোনকে কারো ধান্দায় নামিয়ে দিতে? তোমার একটু লজ্জা করে না? আরে চুপ রে, তুই সালা কোন মারে বেড়ে বুড়ে তুই বোনের অধিকার ফেরত আসছে। আমি তোর বোন, তুমি আমার দাদা, আমি তোমার নিজের বোন না। নিজের বোন না, তাহলে আমি কি? আমি কোথা থেকে এসেছি? কি আমার পরিচয়? কে আমার বাবা? কে আমার মা? আমি কি করে জানবো? বাবু জানে, বাবু জিনা তো রাস্তা থেকে সালা তুলে নিয়েছে। কি বললে দাদা? যাকে আমি এতদিন ধরে আমার বাবুজি বলে ডেকে এসেছি, সে আমার বাবুজি না? তোমার আমার ভাই বোন সব
তাহলে আমি কি কোনো অবৈধ পাপের ফসল? আমি কোনো মা মনে করি একটু একটু করে বেড়ে ওঠা একটা অবাঞ্ছিত জীব। আমি শান্ত হব না। তার আগে আমি যে খুঁজবো আমার সেই পাশানি মাকে, তারপর তাকে গিয়ে আমি জিজ্ঞাসা করবো, মা গো, জন্মের পরিচয় যদি মাকে দিতে পারবে তাহলে তুমি আমার কেন জন্ম দিয়েছিলে? এই জন্মের মুহূর্তে তুমি আমাকে কেন গলা টিপে শেষ করে ফেললে? কেন কেন কেন? বাবুজি পরিচয় দিয়ে গেল, আমি সারা ভুল করে থাক দাদা থাক, আর আমার কোনো দায়িত্ব তোমাকে নিতে হবে না। পথের মানুষ, আমি পথে। আরে পথের মানুষ তোকে কে বললো? আরে তুই তো আমার নিজের মায়ের পেটে ঘুরে ঝুমরে। হ্যাঁ রে পাগলি, আরে আগে তোর সাথে মজা করছিলাম, তোর মনে নেই? এই ছোট্টবেলায় বাবুজি দুজনকে বুকে ধরে বলতো আমরা দুজন ছিল বুকের পাঁজর। আরে বাবুজি যদি আমরা নিজের না বেটা বেটা বল, বাবুজিকে আমাকে এভাবে প্যার করতে পারতো? তাই বলছি রে বোন, আমার এই কথা দুঃখ না পেয়ে তুই আগের মতো আমাকে দাদা বলে ডাক। আর আজ বোন আমার বুকে তুই ঝাঁপিয়ে পড়। আমি কথা দিচ্ছি আর কখনো কথা বলবো না রে বোন। কথা শোনার আপনি এরকম কথা করো না। আমি কারো কোনো কথা শুনবো না। হয় আমি এবার থাকবো, নাহলে তোমার নষ্ট ঘন্টায় আর ভদ্রতার ধরন দেখিও না। যে বাড়ির এক মাস করলে যাত্রা নাটকের নাম করে রাত বেড়াতে বেরেলে পুরো করে বেড়ায়, সে বাড়ির কারো মুখে ভদ্রতার কথাটা মানায় না। তোমার মনকে ইট পাথর কাঠ দিয়ে ভরা, আর সেই জন্য তোমার মনের মাঝে দয়া মায়া মমতার লেজ মাত্র নেই। এমন দুর্বল তোমার উপর করতো ফোনে কাকেই আত্মহত্যা করে মরে যেতাম। আর একবার কথাটা বলো তো শুনি। একবার কেন, আমি 1000 বার বলবো। তোমার যদি সত্যি সত্যি রেপ হয়ে থাকে তাহলে কালা মুখ নিয়ে কারোর সামনে দাঁড়াতো না। তুমি কি বলতে চাও? আমার দিদির উপর যা কিছু ঘটনা ঘটেছে তা পুরোটা মিথ্যে। হ্যাঁ, মিথ্যে মিথ্যে মিথ্যে। নিজেদের চরিত্রকে দুর্বলতা ঢাকার জন্য তোমরা একটা মিথ্যে গল্প হাত সাজিয়েছ। তাহলে আসল সত্যটা কি বলে তোমার মনে হয় বৌদি? তুমি কি জানো একটা মেয়ে অযথা নিজের প্রয়োজনে একটুকু সহানুভূতি পাওয়ার আশায় নিজের কলঙ্কের মিথ্যে কাহিনী সে নিজেই চলাচ্ছে? সহানুভূতি পাওয়ার আশায় নয়, তোমার দিদি তার ফুর্তির মুখর এরকম মিথ্যে গল্পের ফাঁদ পেতেছে। কি বলতে চাও তুমি? তুমি তো চোখে কিছু দেখো না, একবার অন্ধ। চোখ কান বন্ধ করে বসে আছো, তাই এবারই অনুচার করে তোমার চোখে পড়ে না। কিন্তু তোমার বাবা মা সব জানে, আর এও জানে তোমার বোন নাটকের রিহার্সালের নাম করে রাত বিয়েতে যাত্রার সঙ্গে ভর্তি করে। দাঁড়াও দাদা, ওই নোংরা আবর্জনায় হাত দিয়ে নিজের হাতটা কেন তুমি নোংরা করতে চাইছো? কি? আরে নোংরা আবর্জনা? তা তো প্রমাণ তুমি নিজে নিজেই দিচ্ছ বৌদি। নোংরা আবর্জনা যদি তুমি না হও তাহলে তোমার মধ্য থেকে এমন বীজ বাষ্প বেরোবে কেন? ওর কোথায় কিছু মনে করিস না ভাই,
ওর মাথা খারাপ হবে তোর পাগল। পাগল হলে বৌদি তো একটা নির্মম সত্যের দিকে আঙুল তুলে দিয়েছে রে দাদা। কি সত্য রে দিদি? আজ যদি আমি গলায় দড়ি দিয়ে ঝুলে যেতাম কিংবা পুকুরে ঝাঁপ দিয়ে যদি আত্মহত্যা করে নিচের কলঙ্কময় মুখটা ঢাকতে পারতাম, তাহলে তাহলে তোদের কাউকে তো আর লজ্জায় ঘৃণায় মুখ লুকিয়ে থাকতে হতো না রে দাদা। দিদি, তুই যদি পুকুরের মাঝ পথে গিয়ে কোথাও লুকিয়ে পড়িস, তাহলে আমরা কোথায় গিয়ে লুকোবো রে দিদি? সারা সময় সংসার কি তখন আমাদের দিকে আঙুল তুলে বলবে না সত্যি মেয়েটা হয়তো কলঙ্কিনী ছিল? সারা সমাজ সংসারে না বললেও আমার নিচের ঘরের লোকরাই যে আজ এই কথা বলতে শুরু করে দিয়েছে রে বড়। বলুক, যে যার ইচ্ছা হয় বলুক, তবু আমি বলবো আমার দিদি কোনো পাপ কাজ করতে পারে না, আমার দিদি কোনো কলঙ্ক স্পর্শ করতে পারে না। আমার দিদি দুর্গা, দেবী দুর্গার মতো পবিত্র দেবী। সবাই যদি তোর মতো করে ভাবতে পারতো রে ভাই, তাহলে সারা সমাজটা কত সুন্দর হতো। মোটারে বৌদির মতো তুইও কি মনে করছিস আমি একটা নষ্টা মেয়ে? আমার হাতে বাচ্চা দিতে আর ভাই বোনে দিতে তোর একটুখানি লজ্জা করবি না তোরে দাদা? কেন কাঁদছিস রে পাগলি? তুই যেমন আগে আমার বোন ছিলি, আজও তুই সে আমার বোনটাই আছিস। বাবা, বাবা কি আমাকে সে আগের মতো আর ভালোবাসতে পারবে? বাবা, বাবা কি আমাকে আগের মতো আদর করে কাছে টেনে নিয়ে আশীর্বাদ করতে পারবে? পারবে নয়, পেয়েছে। কেন? ভীষণ ভয়ঙ্কর লজ্জা পেয়েছে। কেন জানিস? বাবা হয়ে তো লজ্জা চুরির প্রতিশোধটা আমি নিতে পারিনি বলে। প্রতিশোধ নেবেন বাবা? সত্যি সত্যি আপনার মেয়ে লজ্জা চুরি হয়েছে, নাকি সে নিজেই যেচে স্বেচ্ছায় লজ্জাটাকে বেরিয়ে? নিজের মনটা পরিষ্কার এবং চোখ কাল দুটো খোলা রেখো বাবা, তাহলে আসল সত্যটা তুমি আন্দাজ করতে পারবে। আসল সত্যটা আমার আন্দাজ করা হয়ে গেছে বাবা। আপনারা সত্য কাহিনীটাকে ঢাকবার জন্য তখন থেকে যেভাবে মিথ্যা নাটক করে চলেছে। তুমি থামবে না? বলতে দে পরে, বলতে দে। বৌমা কথাগুলো যত বলবে তত বৌমার মনটা পরিষ্কার হয়। বলো বৌমা, তোমার মনের মধ্যে যত ক্ষোভ আছে, যত কথা আছে বলতে চাও তুমি বলে ফেলো। আপনার মেয়ে যদি সত্যি সত্যি রেপ হয়ে থাকে, তাহলে যে রেপ করেছে তার নাম বলছে না কেন? হ্যাঁ, আর কেনই বা আপনারা ধর্ষকের নামে থানায় গিয়ে অভিযোগ জানাচ্ছেন না? কোনো অপরাধ না করে আমাদের বোন সর্বনাশীকে হাহাকার করে কাঁদবে, অথচ সেই লম্পট জানোয়ার কিনা অন্যায় করে পার পেয়ে যাবে। বন্ধুকে বোন যে তোর এমন সর্বনাশ করেছে। কেন তুই সব কথা ফাঁস করে দিয়েছিস না দুর্গা? বল। গো বাবা ভয়, একটা সর্বনাশা কলঙ্কের ঝড় এসে আমার জীবনটা তছনছ করে দিয়েছে বাবা। হয়তো আমি চাই না সেই সর্বনাশা ঝড়টা এসে আমাদের সুখের সংসারটাকে তছনছ করে দিয়ে। কে বলছিস তুই দুর্গা? কি বলছিস? তবু তো কিছু বলতে হবে। যে সেই তার শয়তান বল, দুর্গা বল, সেই লম্পটটার নাম দিয়ে করবো। বলো বোন, তুমি নিজের মুখে তোমার ধর্ষণকারীর নামটা একবার উচ্চারণ করো। আমি নিজের হাতে তাকে গুলি করে মারবো। বাবু নয় পরম, বাবু নয়। আজ এই পরম দুর্দিনে আমি তোমাদের দাদা হয়ে তোমাদের পাশে দাঁড়াতে এসেছি। বললি বসাই, আজ সকালে শুনলাম কে বা কারা যেন দুর্গাকে রেপ করে রাস্তায় ফেলে রেখেছে। আর কাকুবাবু দেখুন, কাল রাত্রে আমরা মহিষাসুর মর্দিনী নাটকের ড্রেস রিহার্সাল করলাম। আজ আমার ভাবতে অবাক লাগছে
যে আমারই এলাকায় একটা বন ধর্ষিতা হয়ে গেল, অথচ আমরা তার কোনো প্রতিরোধ করে তুলতে পারলাম না। প্রতিরোধ করতে না পারলেও প্রতিরোধ তো হবেই মল্লিক মশাই। নিশ্চয়ই হবে। কামদনের মানুষগুলোর মতো আমরাও এই এলাকার মানুষগুলো মিলে একটা প্রতিবাদী মঞ্চ গড়ে তুলবো। তারপর সেই মঞ্চ থেকে এই দুর্গা বনের ধর্ষণকারীকে খুঁজে বের করে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবো। তাই তো বলছি, দুর্গাবন নিজের মুখে তার ধর্ষণকারীর নামটা প্রকাশ করে। আমরা তো সে কথাই বলছি দাদা। আরে বলবই মতো কিছু থাকলে তো বলবে না। এই সবই যে তোমার ওই থিন্দি বোন আর বাবা মায়ের মিথ্যে সাজানো নাটক, এটা কিন্তু একদিন না একদিন ঠিক পরিষ্কার হয়ে যাবে। আর এই কথাটা আমি তোমাদের সবাইকে জানিয়ে দিই। আর কোনো কথা শুনবো না আমি। আর তোকে বলতে হবে। আরে পরম আরে দুর্গাপুরের মানসিক অবস্থা ভালো নেই, ও আপাতত সুস্থ হয়ে উঠুক, তারপর আমি নিজের মুখে ওর কাছ থেকে সমস্ত ঘটনার কথা শুনবো। এই কাকিমা, এই যে কাকিমা, এই কাকিমা, এই থলিটা ধরুন। কি আছে এতে? আরে তেমন কিছু নেই, এতে সামান্য ওই ফলমূল আর একটা হরলিক্স আছে। আমিও এগুলো এই দুর্গাপুরের জন্য নিয়ে এসেছি। এগুলো খেলেও শরীরে বল পাবে, তার জন্য না, ওগুলো খেলে হয়তো আমি শরীরে বল পাবো, কিন্তু ওগুলো খেলে আমি আমার মনোবলটাকেই হারিয়ে ফেলবো। কি বলছিস কি দুর্গা? এসব কি বলছিস? আরে বলবেই তো কাকিমা, বলবেই তো। আসলে এত বড় একটা ঘটনা ওর জীবনে ঘটে গেছে। পরম, তুমি এক কাজ করো ভাই, তুমি ওই দুর্গাবনকে না একটা কোন ওই নার্সিং হোমে ভর্তি করে দাও। আর খরচের জন্য কিন্তু একদম ভাবো না। আরে আমি সমাজসেবী থাকতে খেয়ে খরচ করবে, সমস্ত খরচা আমি দেবো। তুমি না, আপনাকে কোনো টাকা দিতে হবে না। আপনার টাকায় সুস্থ হয়ে ওঠাচ্ছে আমার তিলে তিলে মরে যাওয়া অনেক ভালো। দুর্গা তো কিছু ভুল বলেনি আরতি। যতই দুর্গাকে নিয়ে প্রতিবাদ মিছিল হোক, এই কলঙ্ক মেনে নিয়ে আমার দুর্গাকে বিয়ে করতে তো কেউ এগিয়ে আসবে না। ঠিকই তো। আপনারা যদি আপত্তি না করেন তো আমি দুর্গাবনের দায়িত্ব। আরে না, আপনারা সেটা ভাবেন না। আরে যাকে আমি বোন বলে ডেকেছি তাকে আমি বউ, না, আমি ওকে আমার বউ মা করে বাড়িতে নিয়ে যাব। থাক, আমার বিয়ে নিয়ে আপনাদের কাউকে কিচ্ছু ভাবতে হবে না। ছেলে মানুষ করিস না দুর্গা। উনি দেখতে এসে ওনার ভাইয়ের সঙ্গে তোর বিয়ের প্রস্তাব দিয়েছে। এতে তো সাপে বড় হয়েছে, মনে করি সাপে সাপে বড় হয়েছে কিনা সেটা ভবিষ্যতেই বলবে। তবে এইরকম হঠাৎ আকস্মিক বিয়েতে আমার কিন্তু সাই নেই। ছাই না দিয়ে কি করবে গো? দুর্গার জীবনে এমন দুর্ঘটনা শুনে কেউ দায়িত্ব নিতে এগিয়ে আসবে? যে অনেক আগেই দুর্গার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করে বসে আছি, সেই দুর্গাকে গ্রহণ করবে। তুমি মানে আপনি? দিগন্ত, হ্যাঁ আমি দিগন্ত বিশ্বাস। দুর্গাকে আমি ভালোবাসি। বাহ, শুনে বলো ভালো লাগলো। যে আরো ভালো লাগবে যখন তুমি শুনবে যে দুর্গার মতো একটা ধর্ষিতা, নষ্টা মেয়েকে তুমি বিনা দ্বিধায় বিয়ে করতে চলেছো। যে সমাজ মেয়েদের সুরক্ষা দিতে পারে না, সেই সমাজে কারো উপর নষ্টামির তকমা দেওয়া সাজে না। আচ্ছা, দুর্গার যে অঘটন ঘটেছে তার সবটাই আমি জানি। আগে আমি দুর্গার জীবনের দায়িত্ব সুনিশ্চিত করি, তারপর আমি নিজে নেব দুর্গার জীবনের অপমানের চরম প্রতিশোধ। দিগন্ত, বাহ, আজকালকার দিনে তোমার মতো যুবকদের ভীষণ প্রয়োজন ভাই দিগন্ত। এই দুর্গার জন্য আমরা সবাই ভীষণ চিন্তায় ছিলাম, তুমি সেই চিন্তায় দূর করলে না। আমাদের দুর্গাকে তুমি নতুন জীবন ফিরিয়ে দিলে।
আরে আর কোনো আপত্তি করবেন না। নির্দিষ্ট লগ্নেই দুর্গার বিয়ে হবে। আর এই দিগন্ত, এই দেখো ভাই, আমার এই দক্ষিণী ভাইটাকে, মানে আমার এই দক্ষিণী বোনটাকে তুমি একটু দেখো। ও জীবনে অনেক অনেক কষ্ট পেয়েছে। আমি তোমার দাদা হয়ে তোমাকে অনুরোধ করছি ভাই, আমার এই বোনটাকে একটু দেখো ভাই, একটু বোনটাকে দেখো। আমি দুর্গাকে সুখী করা আপনার চেষ্টা করবো দাদা।